তাহলে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে গাইনোকোলজিক্যাল সার্জারি। তোমাদের বলা হয়েছিল মেজর এবং মাইনর সার্জারি সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তাহলে আমরা প্রথমে যেটা আমরা জানবো যে লিস্ট অফ গাইনোকোলজিক্যাল সার্জারি, কি কি অপারেশন করা হয়। এখন কি তোমরা দেখতে পাচ্ছো? জি ম্যাম। একজন আচ্ছা, জি ম্যাম। সরি ফর দ্য ইন্টারাপশন, আসলে মোবাইল কাজ করছে না, এর জন্য আবার ল্যাপটপ দিয়ে ঢুকতে হলো। আমরা প্রথমে একটু জেনে নেই যে গাইনোকোলজিক্যাল সার্জারি গুলো কি কি আছে। অনেক সময় মনে হয় যে গাইনি ডাক্তাররা কি করবে, সিজার করবে, এটাই অপারেশন, এটাই মনে হয় শেষ, বাচ্চা ডেলিভারি করবে, এছাড়া আর কোনো কাজ নাই। কিন্তু আসলে স্কোপ অফ গাইনোকোলজিটা কি, কতদূর পর্যন্ত সার্জারি হয়, এটা একটু আমাদের আজকে জেনে নেওয়াটা প্রয়োজন। তাহলে বিনাইন কন্ডিশনস এর মধ্যে আমরা যে সমস্ত অপারেশন গুলো করি সেগুলো হলো মেজর অ্যাবডোমিনাল অপারেশন, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বায়োল্যাটারাল অর ইউনিল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি, সাবটোটাল হিস্টেরেক্টমি, রিপেয়ার অফ ইউরিনারি ফিস্টুলা, মায়োমেক্টমি। মায়োমেক্টমি কি জিনিস? রিমুভাল অফ দ্য মায়োমা। ইউট্রাস তার পজিশনে, তার জায়গায় থাকবে, শুধুমাত্র ইউট্রাসের ভিতরে যে মায়োমা বা ফাইব্রয়েড আছে ওইটা আমরা রিমুভ করব। ওভারিয়ান সিস্টেক্টমি। ওভারিয়ান সিস্টেক্টমিতে কি করা হয়? when the ovary is pathological and with this enlarged with a cyst, when the cyst is removed leaving behind the ovary, then it is called ovarian cystectomy. Oophorectomy. Oophorectomy-টা কি জিনিস? এটা হলো removal of the ovary. Salpingectomy, আমরা যদি টিউব ফেলে দিই এটাকে বলা হয় সালফিংজেক্টমি। সালফিঙ্গোটমিটা কি জিনিস? জাস্ট ইনসিশন অন দ্য টিউব। কেন শুধুমাত্র ইনসিশন অন দ্য টিউব দিয়ে আমরা কি করব? টিউবের ইনসিশন দিয়ে ইকটোপিক প্রেগন্যান্সি স্যাকটা রিমুভ করা হয়, কিন্তু টিউবটা সেই সময় প্রিজার্ভ করা যায়। সার্জারি ফর স্ট্রেস ইনকন্টিনেন্স, অ্যাডিশিওলাইসিস, টিউবোপ্লাস্টি, এগুলো সবই মেজর অ্যাবডোমিনাল অপারেশন। ম্যালিগন্যান্ট ডিজিজের জন্য কি কি সার্জারি করা হয়? ম্যালিগন্যান্ট ডিজিজের জন্য সার্জারি করা হয় টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বায়োল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি, সাবটোটাল হিস্টেরেক্টমি করা হতে পারে, বার্ডিমস হিস্টেরেক্টমি। বার্ডিমস নামটা তোমরা শুনেছো। বার্ডিমস হিস্টেরেক্টমি কখন করা হয়? এটা একটা স্পেশাল নাম যেটা কার্সিনোমা সার্ভিক্সের জন্য করা হয়ে থাকে। আমরা বলি যে সিএ সার্ভিক্সে স্টেজ 2A পর্যন্ত সার্জারি পারমিট করা যায়, এবং সেই সময় যে অপারেশনটা করা হয় এর নাম হলো বার্ডিমস হিস্টেরেক্টমি। পেলভিক এক্সেন্ট্রেশন, এই কথাটা মানে কি? পেলভিক এক্সেন্ট্রেশন মানে অল পেলভিক অর্গানস আর রিমুভ। ডিবাল্কিং সার্জারি। ডিবাল্কিং সার্জারিটা হলো যখন একটা ম্যালিগন্যান্ট ডিজিজ স্প্রেড করে যায় এবং এটা পুরোপুরি রিমুভ করা সম্ভব হয় না, তখন যখন আমরা ল্যাপারোটমি করি, as much as possible bulk of the tumor is removed but some tumor is left behind, এটাকে বলা হয় ডিবাল্কিং সার্জারি। ডিবাল্কিং করার উদ্দেশ্য হলো যদি আমরা টিউমার বাল্ককে কমায় নিয়ে আসি তাহলে পরে পরবর্তীতে রেডিও এবং কেমোথেরাপি দিলে তার রেসপন্সটা ভালো হবে। আর যদি ইনট্যাক্ট টিউমার থাকা অবস্থায় আমরা রেডিও এবং কেমোথেরাপি দেই তাহলে ইট উইল নট ওয়ার্ক বেটার। এক্সটেন্ডেড হিস্টেরেক্টমি, এটা কেমন করে করতে হয়? এক্সটেন্ডেড হিস্টেরেক্টমিতে ইউট্রাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব এগুলো সবই ফেলা হবে। ইন এডিশন টু দ্যাট, তার সাথে করে আপার পার্ট অফ দ্য ভ্যাজাইনা, ইউরেটারের কিছু পার্ট, ব্লাডারের কিছু পার্ট রিমুভ করা হয়। এটা হলো এক্সটেন্ডেড হিস্টেরেক্টমি। এবং খুবই ইয়াং পেশেন্ট বাট ম্যালিগন্যান্ট টিউমার কনফাইন্ড টু দ্য সিঙ্গেল ওভারি, তাহলে আমরা ওফোরেক্টমি ম্যালিগন্যান্ট ডিজিজের ক্ষেত্রে করতে পারি। মেজর ভ্যাজাইনাল অপারেশনস কি? গাইনোকোলজির একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভ্যাজাইনাল রুটে সার্জারি ইজ পসিবল, এবং ভ্যাজাইনাল রুটে সার্জারি করলে অনেকগুলো সুবিধা আছে। বড় একটা অ্যাবডোমিনাল ওন হিল হতে অনেক সময় লাগে, পেশেন্টের ডিসকমফোর্ট, পেশেন্টের ডিসএবিলিটি, হসপিটাল স্টে এগুলো অনেক বেশি হয়।
কিন্তু যদি তুমি সার্জারি ভ্যাজানাল রুটে করতে পারো তাহলে কিন্তু পেশেন্টের আউটকাম ইজ ভেরি গুড এবং পেশেন্ট কমপ্লায়েন্স ইজ অলসো ভেরি গুড। তাহলে কি কি সার্জারি ভ্যাজানাল রুটে করা যায়? সার্জারি ফর ইউরিনারি ইনকন্টিনেন্স, ভ্যাজানাল হিস্টেক্টমি, রিপেয়ার অফ প্রোলাপস, রিপেয়ার অফ ইউরিনারি ফিস্টুলা। এখন রিপেয়ার অফ প্রোলাপস আবার ভ্যাজানাল হিস্টেক্টমি যেটা আলাদা করে বলা হয়েছে এজন্য যে প্রোলাপসের ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ভ্যাজানাল ওয়াল ডিসেন্ড করে। তাহলে অ্যান্টেরিয়র ভ্যাজানাল ওয়াল যদি ডিসেন্ড করে তাহলে সেটার নাম হচ্ছে সিস্টোসিল। সিস্টোসিল রিপেয়ার করার জন্য অ্যান্টেরিয়র কল্পোগ্রাফি করা হয় এবং রেক্টোসিল রিপেয়ার করার জন্য পোস্টেরিয়র কল্পোপেনিওগ্রাফি করা হয়। মেজর ভালভাল অপারেশনস আমরা কি কি করি? রেডিক্যাল ভালভেক্টমি, যেগুলো ম্যালিগন্যান্ট ডিজিজ অফ দ্য ভালভার জন্য করা হয়ে থাকে, সিম্পল ভালভেক্টমি, ওয়াইড লোকাল এক্সিশন এবং আদার অপারেশন। এন্ডোস্কোপিক প্রসিডিউর এখন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখন অলমোস্ট অল সার্জারি ক্যান বি ডান থ্রু ল্যাপারোস্কোপ অর এন্ডোস্কোপ। তাহলে প্রাথমিকভাবে আমরা কি কি করতাম আগে? ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। পেশেন্টের একটা কমপ্লেইন আছে, ব্যথা আছে অর সাম আদার ডিজিজ সে কমপ্লেইন করছে, আদার সিমটম কোনো কমপ্লেইন করছে, বা পেশেন্টের এক্সপ্লেইন ইনফার্টিলিটি আছে, তুমি ডায়াগনস্টিক কিছু পাচ্ছ না, দেন ইউ হ্যাভ টু গো ফর এ ল্যাপারোস্কোপি টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য রিজন ফর হার পেইন অর ইনফার্টিলিটি অর আদার সিমটমস। ল্যাপারোস্কোপিক স্টেরিলাইজেশন, আমরা জানি যে বায়োলেটারাল টিউবার লাইগেশন যেটা করা হয় এটা ল্যাপারোস্কোপিক্যালি করা পসিবল। ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপিটা কি জিনিস? এটা হলো হিস্ট্রোস্কোপ হলো এমন একটা মেশিন বা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ভ্যাজানা দিয়ে ইন্ট্রোডিউস করি। ইট গো থ্রু দ্য সার্ভিক্স এন্ড গো ইনসাইড দ্য ইউট্রাস টু সি দ্য ইনসাইড অফ দ্য ইউট্রাস। তাহলে ইনসাইড অফ দ্য ইউট্রাসে কি আছে, পলিপ আছে না ফাইব্রয়েড আছে না অন্য কোনো এন্ডোমেট্রিয়াল ডিজিজ আছে, এটা ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রোস্কোপি করা হয়ে থাকে। এন্ডোমেট্রিয়াল রিসেকশন অর অ্যাবলেশন, আদার হিস্ট্রোস্কোপিক প্রসিডিউর। সিস্টোস্কোপি তোমাদের ইউরোলজিতে নিশ্চয়ই পড়িয়ে দিয়েছে। সিস্টোস্কোপ এটা হিস্ট্রোস্কোপের মতোই একটা মেশিন যেটা ইউরিনারি ব্লাডারের ভিতরে ইন্ট্রোডিউস করা হয় টু সি দ্য প্যাথোলজি ইনসাইড দ্য ইউরিনারি ব্লাডার। ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড ভ্যাজানাল হিস্টেক্টমি অর ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি। ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড সাবটোটাল হিস্টেক্টমি করা যেতে পারে। ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি, মায়োলাইসিস, ওভারিয়ান সিস্টেক্টমি, সালফিঙ্গোফোরেক্টমি, ওভারিয়ান ড্রিল, সালফিংজেক্টমি, সালফিঙ্গোটমি। তাহলে আগে আমরা যে অপারেশনগুলোর নাম শুনেছিলাম, এখন আমরা দেখলাম যে অলমোস্ট অল সার্জারি ক্যান বি ডান বাই ল্যাপারোস্কোপি এবং পেশেন্ট কমপ্লায়েন্স অনেক ভালো। এখন রোগী এসে তোমাকে বলবে যে ম্যাডাম আমি পেট কেটে করতে চাচ্ছি না, আমি যে পেট ছিদ্র করে ল্যাপারোস্কোপি করে ওইটা করতে চাই। তাহলে তোমাকে ল্যাপারোস্কোপি মাধ্যমে কি কি সার্জারি করা পসিবল সেটা তোমাকে জানতে হবে এবং in near future when you will be a surgeon you have to have the skill of laparoscopy. Colposcopy related procedure. Colposcopy, it is another machine available in your hospital. Colposcopy is a machine through which we can see the cervix and identify or diagnose the pathology of the cervix. Colposcopy একটা সেকেন্ড স্টেজ ইনভেস্টিগেশন আমরা বলি। প্রাথমিকভাবে তুমি জানো যে carcinoma cervix is one of the most important reason of women mortality and cervical cancer is the leading cause of cancer death among the women. তাহলে সার্ভাইকাল ক্যান্সারের জন্য আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম আছে। স্ক্রিনিং প্রোগ্রামে করা হয় ভায়া বা ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স উইথ অ্যাসিটিক অ্যাসিড এবং প্যারসমিয়ার হলো যেটা এক্সফোলিয়েটেড সেল দেখা হয় যেখানে কোনো অ্যাবনর্মাল সেল আছে কিনা, এক্সফোলিয়েটেড সাইটোলজি বলে এটাকে। তাহলে এই দুটা স্ক্রিনিং এর মাধ্যমে আমরা প্রাথমিকভাবে দেখি নিই যে অ্যাকচুয়ালি সার্ভিক্সে কোনো সাসপিশিয়াস লিশন বা কোনো সাসপিশন আছে কিনা সেটা দেখার জন্য দেখে নেই।
কিন্তু যখন একটা প্যাপস রিপোর্ট অ্যাবনর্মাল হবে অথবা একটা ভায়া রিপোর্ট অ্যাবনর্মাল হবে, তখন দ্য পেশেন্ট শুড বি সেন্ট ফর কলপোস্কোপি। এখন তুমি কলপোস্কোপি করলা, কলপোস্কোপি করে তুমি শুধু দেখে দিলা তা কিন্তু না, at the same time you can do the surgery for the cervical lesion CN1, CN2, CN3. তাহলে কি কি প্রসিডিউর আছে বা কি কি করা যেতে পারে? সার্ভাইকাল কটারি অর ক্রায়োথেরাপি বা কোল্ড কোয়াগুলেশন, লেজার ভেপোরাইজেশন অফ সার্ভাইকাল লিশন, লেজার কোন, loop diathermy excision, cone biopsy and other cervical biopsy. তোমরা কি শুনতে পাচ্ছ কথা? কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি ম্যাম, শোনা যাচ্ছে বাট স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড কেন দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। জি ম্যাম দেখা যাচ্ছে, জি ম্যাম দেখা যাচ্ছে। স্লাইডে কি ভিজুয়ালাইজেশন কোনো প্রবলেম? না ম্যাম, দেখা যাচ্ছে। এগুলো স্লাইড তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কোনো চিন্তার কারণ নাই। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা টোটাল তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা বলবা। আচ্ছা, আরেকটা বিষয় হলো অ্যাসিস্টেড রিপ্রোডাকশন প্রসিডিউর। তাহলে সেখানেও একটা সার্জিক্যাল ব্যাপার আছে। যখন অ্যাসিস্টেড রিপ্রোডাকশন বা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য অ্যাসিস্টেড রিপ্রোডাকশন করা হয় বা এআরটি প্রসিডিউর করা হয়, তখন কতগুলো প্রসিডিউর করা হয় তার নাম তোমরা শুনেছো। আল্ট্রাসাউন্ড গাইডেড ওসাইট রিট্রাইভাল, ল্যাপারোস্কোপিক ওসাইট রিট্রাইভাল, গ্যামেট ইন্টারফলিকুলার ট্রান্সফার, প্রোনিউক্লিয়ার স্টেজ টিউবাল ট্রান্সফার, এমব্রায়ো ট্রান্সফার, মিসেলিয়াস। এগুলো হচ্ছে ছোট ছোট সার্জিক্যাল প্রসিডিউর যার মাধ্যমে এমব্রায়োটা ট্রান্সফার করা হয়। এখন আসো মাইনর আলাদার কি অপারেশন আছে। টিউবাল লাইগেশন, রিসুচারিং অফ অ্যাবডোমিনাল ওন এন্ড আদার্স, এগুলো হলো মাইনর অপারেশন। আর কি মাইনর অপারেশন আছে আমাদের? আদার মাইনর অপারেশনের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ডায়াগনস্টিক কিউরেটিভস ইনক্লুডিং অ্যাভালশন অফ পলিপ, থেরাপিউটিক অ্যাবর্শনে সাকশন ইভাকুয়েশন করা হয়, ইভাকুয়েশন অফ দ্য রিটার্ন প্রোডাক্ট অফ কনসেপশন, মার্সুপিয়ালাইজেশন। মার্সুপিয়ালাইজেশন নামটা কি জানা আছে তোমাদের? এটা কোথায় করা হয় বলো তো? কেউ বলতে পারবা এই অপারেশনটা কোথায় করা হয়? Marsupialization is a very common procedure that you have to do being an MBBS doctor or being a specialized doctor, because Bartholin cyst and Bartholin abscess is a very common findings in your outdoor or indoor practice, and if there is Bartholin abscess, you can't wait for a specialized surgeon. You have to go for marsupialization. সুতরাং এই জিনিসটা তোমাকে জানতে হবে। Cervical surplus হলো, you know, when there is repeated mid-trimester abortion, we go for cervical surplus surgery. Other minor valval operation including valval hematoma থাকলে ওটাকে evacuation করতে হয়, valval biopsy নেওয়া যেতে পারে, examination under anesthesia এবং endometrial biopsy. তাহলে list of surgery is very big. আমরা পড়বোটা কি? এতগুলো অপারেশন তো করা যাবে না, তাহলে আমরা কি পড়বো? আমরা আসলে পড়বো দুইটা, যেটা তোমার পরীক্ষায় জিজ্ঞেস করা হবে সেই দুটোই শুধু আমরা পড়বো। কিন্তু আমরা জানলাম যে স্কোপ অফ গাইনোকোলজি কত ভাস্ট এবং কত কিছু তোমার জানার আছে, কত কিছু তোমার শেখার আছে। এটুকু জানার জন্য আমরা লিস্ট অফ সার্জারিটা একটু তোমাদেরকে দেখালাম। কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে পরীক্ষার জন্য তুমি নামগুলো শুধু জানবা, কিন্তু যেটা তুমি ডিটেলস জানবা পরীক্ষায় তোমার জানতেই হবে, সেটা হলো টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। তাহলে আমরা আজকে শুধু পড়বো হিস্টেরেক্টমি among the major operations এবং dilatation and curatives among the minor operation। তাহলে তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে তুমি কি মেজর গাইনোকোলজিক্যাল সার্জারি দেখেছো, তোমাকে বলতে হবে অবশ্যই হিস্টেরেক্টমি। আর তুমি কি মাইনর গাইনোকোলজিক্যাল সার্জারি দেখেছো, তোমাকে বলতে হবে ডিএনসি বা dilatation and curatives। তাহলে হিস্টেরেক্টমি কখন করা হয়, কিভাবে করা হয়, কাদের করা হয়, এইটা একটু আমরা আজকে জেনে নেব। তাহলে হিস্টেরেক্টমিটা তিন ভাবে করা যায়। একটা হলো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, ভ্যাজানাল হিস্টেরেক্টমি এন্ড ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি।
আমি যেটা বললাম যে ল্যাপারোস্কোপি এখন এত অ্যাডভান্সড হয়েছে, রোগী এসে তোমাকে ফোর্স করবে যে না ম্যাডাম আমি তো পেট কেটে করতে চাচ্ছি না, আপনি এটা ল্যাপারোস্কোপি করে দেন। তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারি তোমাকে জানতে হবে, বাট নট ফর দ্য এক্সাম। এক্সামে তোমার জানতে হবে হাউ টু ডু অর হোয়াট আর দ্য স্টেপস অফ টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। তাহলে কাদের আমরা এই অপারেশনটা করি? অনেক অনেক ডিজিজ আছে বা অনেক ডিজিজের সাথে, যেমন যে কোনো ম্যালিগন্যান্সি, পেলভিক ম্যালিগন্যান্সি থেকে তোমার হিস্টেক্টমি করতে হবে, সেটা আমরা আলাদা। কিন্তু শুধুমাত্র হিস্টেক্টমি করা হবে কি কি ডিজিজের জন্য, যেমন ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস, অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, ক্রনিক পেলভিক পেইন অর ক্রনিক পেলভিক ডিজিজ এবং uterine prolapse. These are the common indication almost every day surgery done in the hospital due to these reasons. সুতরাং এই কথা তোমাকে জানতে হবে যে হ্যাঁ তুমি দেখেছিলা হিস্টেক্টমি করতে, কি কারণে করেছিল ওটা? ম্যাডাম এটা ফাইব্রয়েড ছিল, অ্যাডেনোমায়োসিস ছিল, অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং ছিল। তাহলে তোমার উত্তরটা জাস্টিফাইড হবে, কারণ এই সমস্ত কারণে রুটিনলি অলমোস্ট এভরিডে হিস্টেক্টমি করা হয়ে থাকে ইন অল মেডিকেল কলেজ হসপিটালস। ম্যাম আমাদের হসপিটালে কি 3 ধরনেরই হয় ম্যাম? অ্যাবডোমিনাল, ভ্যাজাইনাল আমাদের আর হচ্ছে ল্যাপারোস্কোপিক? ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি আমাদের হয় না, এছাড়া বাকিগুলো তো অবশ্যই হয়। তাহলে স্টেপস অফ হিস্টেক্টমিটা কি আছে? ল্যাপারোটমি আমরা জানি যে আমরা বলেছি যে আমরা করব টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, কারণ পরীক্ষাতে এটাই জিজ্ঞেস করা হয়। তাহলে প্রথমে যদি আমরা বলেছি ওপেন সার্জারি করব, তাহলে অবশ্যই আমাকে পেটটা ওপেন করতে হবে, এবং পেট ওপেন করার নামটা কি? ল্যাপারোটমি। ল্যাপারোটমি মিন্স ওপেনিং দ্য অ্যাবডোমেন, ডেভেলপমেন্ট অফ দ্য ভিজুয়াল ফিল্ড, তোমাকে দেখতে হবে। তারপরে প্রথমত আমরা সাধারণত কাট করি। অ্যাকচুয়ালি সার্জারির বইয়ে বা অপারেটিভ গাইনোকোলজি যে বইয়ে, সেটা ওরা বলছে যে রাউন্ড লিগামেন্টটা আপনি আগে কেটে নেন, এবং তারপরে হলো ওভারিয়ান লিগামেন্ট অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব অথবা ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট। এটা তুমি অ্যানাটমি, আমরা একটু পরে যাচ্ছি অ্যানাটমিতে, দেখলে তুমি বুঝতে পারবে আরো ক্লিয়ার। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো আজকে স্লাইড কম, আমার মনে হয় উইদিন 40 minutes উইল বি এবল টু কমপ্লিট দ্য সেশন। যদি কমপ্লিট করতে না পারি তাহলে তোমরা আমার ল্যাপটপের যে লিংক আছে ওটা দিয়ে ঢুকবা, মোবাইলেরটা দিয়ে না, হ্যাঁ, যদি কমপ্লিট না হয়। ঠিক আছে, আমার মনে হচ্ছে উইদিন 40 minutes উইল বি এবল টু কমপ্লিট। আজকে স্লাইড কম। তাহলে যদি আমরা ইউট্রাস সাথে ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব ফেলে দেই, তাহলে ক্ল্যাম্প দিতে হয় আসলে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টে। কিন্তু শুধুমাত্র যদি মাত্র ইউট্রাসটা ফেলি, তাহলে আমরা দিব ওভারিয়ান লিগামেন্ট এবং ফ্যালোপিয়ান টিউব। তোমরা ছবি দেখলে এটা বুঝতে পারবা। এটা হলো আমাদের ফার্স্ট ক্ল্যাম্প। সেকেন্ড, তুমি মোবিলাইজেশন অফ দ্য ব্লাডার। তুমি জানো যে ইউট্রাসের সামনে ব্লাডারটা রয়েছে এবং ব্লাডার পেরিটোনিয়ামের রিফ্লেকশন আছে ইউট্রাসের সামনে, এটাকে আমাদের রিমুভ করতে হবে বা মোবিলাইজ করতে হবে। দেন আমরা এটা রিমুভ করলে বা মোবিলাইজ করলে আমরা সেকেন্ড ক্ল্যাম্পের জন্য ইউট্রাইন আর্টারি এবং ভেইনকে দেখতে পাবো, যেটা সেকেন্ড ক্ল্যাম্পে ইউট্রাইন ভেসেলসকে ক্ল্যাম্প করতে হবে। পুশ ডাউন এবং কাটিং দ্য স্টাম্প উইথ গজ। পরবর্তীতে আমাদের থার্ড ক্ল্যাম্পে আসবে clamp, cut, ligate the sacroiliac ligament and posterior half of the cardinal ligament. Clamp, cut and ligate the vesicular ligament and anterior half of the cardinal ligament. Clamp the boundary between the posterior vaginalis and vagina. Inside the vagina, remove the uterus. Uterus তো ভ্যাজানার সাথে লাগানো আছে, এটা একটা পয়েন্টে তো এটা অ্যাটাচমেন্ট আছে, তাই না? তাহলে যদি আমরা ভ্যাজানা ওপেন না করি তাহলে তো ইউটারাস রিমুভ করা যাবে না। আমি ক্ল্যাম্প করে আশেপাশে স্ট্রাকচার গুলো রিমুভ করলাম, কিন্তু আলটিমেটলি আমার ভ্যাজানাতে ওপেন করে ইউটারাসকে রিমুভ করতে হবে। এবং যখন আমি ইউটারাসকে রিমুভ করলাম তখন আপার হাফ অফ দা ভ্যাজানা কিন্তু ওপেন। তাহলে আমরা সেটাকে কি করব? সেটাকে ডিসইনফেক্ট করে হিমোস্ট্যাসিস করে ভ্যাজানাল কাফটাকে ক্লোজ করব এবং দেন উইল ক্লোজ দা পেরিটোনিয়াম। এখন তোমার পরীক্ষায় যেটা জিজ্ঞেস করবে যে বলো তো হিস্টেক্টমি তো তুমি অপারেশন দেখেছো, কয়টা ক্ল্যাম্প করা হয়? তুমি বলবা উত্তর হলো 3টা।
ফার্স্ট ক্ল্যাম্পে কি কি স্ট্রাকচার ধরে? ফার্স্ট ক্ল্যাম্পে রাউন্ড লিগামেন্ট, ফ্যালোপিয়ান টিউব, ওভারিয়ান লিগামেন্ট। সেকেন্ড ক্ল্যাম্পে কি স্ট্রাকচার ধরে? ইউট্রাইন ভেসেলস। থার্ড ক্ল্যাম্পে কি স্ট্রাকচার ধরবে? কার্ডিনাল এন্ড ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট। এটা তোমার মুখস্থ, এটা তুমি বুঝো না বুঝো যা করো, বাট এটা তোমাকে পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে। তাহলে ফার্স্ট হিস্টেক্টমি করার সময় তোমার ক্ল্যাম্প হলো 3টা। ফার্স্ট ক্ল্যাম্পে আসবে রাউন্ড লিগামেন্ট, ফ্যালোপিয়ান টিউব, ওভারিয়ান লিগামেন্ট। সেকেন্ড ক্ল্যাম্পে আসবে ইউট্রাইন ভেসেলস এবং থার্ড ক্ল্যাম্পে আসবে কার্ডিনাল এবং ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা প্রথমে তাকাও ইউট্রাসের কর্নারে, যেখানে আমরা ফ্যালোপিয়ান টিউব এবং ওভারিয়ান লিগামেন্ট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি না কোনটা? দেখতে পাচ্ছি না আমরা রাউন্ড লিগামেন্টটা। রাউন্ড লিগামেন্ট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু রাউন্ড লিগামেন্ট আমাদের এখানেই থাকবে রাউন্ড লিগামেন্ট, এই সামনে দিকে থাকে। রাউন্ড লিগামেন্ট হলো অ্যান্টেরিয়র ইনফেরিয়র, ঠিক আছে? সামনে দিয়ে এটা থাকবে, এখানে তুমি রাউন্ড লিগামেন্টটা পাবা। আর এইখানে থাকবে ইউট্রাইন ভেসেলস, পরের ছবিতে তুমি দেখতে পাবা। আর এই পাশে থাকবে তোমার কার্ডিনাল লিগামেন্ট এবং পেছনে থাকবে ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট। তাহলে ইনসিশন আমরা কেমন দিব? ইনসিশন আমরা দিতে পারি লম্বা করে লংজিনাল ইনসিশন বা ভার্টিক্যাল ইনসিশন দিতে পারি, অথবা আড়াআড়ি করে যে ইনসিশনটা দেওয়া হয় সেটা হলো সিজারের মতো ফিনিশিং ইনসিশন। এই ছবিতে তোমাদের ভিজুয়ালাইজেশনটা আরেকটু ভালো হবে, যেখানে রাউন্ড লিগামেন্টটা দেখা যাচ্ছে। সামনে রাউন্ড লিগামেন্ট, মাঝখানে ফ্যালোপিয়ান টিউব, পেছনে ওভারিয়ান লিগামেন্ট। তাহলে এই 3টা স্ট্রাকচার ফার্স্ট ক্ল্যাম্পে ধরা হয়। ছবি এ বা এ চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। 2 নাম্বার বি তে দেখতে পাচ্ছি আমরা ইউট্রাইন ভেসেলকে লাইগেট করা হচ্ছে। সি তে আমরা দেখতে পাচ্ছি, এখানে খুব ভালো করে ছবিতে বোঝা যাচ্ছে না। সি তে আমাদের যেটা করতে হবে, সার্ভিক্সের সুপ্রাভ্যাজিনাল পার্ট অফ দ্য সার্ভিক্সে থাকে ম্যাকেননর্স লিগামেন্ট অর কার্ডিনাল লিগামেন্ট, এবং তার পোস্টেরিয়র যে এক্সটেনশন তার নাম হলো ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। তাহলে লিগামেন্ট গুলো তো ইউট্রাসকে তার পজিশনে ধরে আছে। আমরা যদি সেটা না কাটি তাহলে তো আমরা ইউট্রাসকে বের করতে পারবো না। তাহলে থার্ড ক্ল্যাম্পে আমাদের কাজ হলো ইউটেরোস্যাক্রাল লিগামেন্টকে কাটা এবং ম্যাকেননর্স লিগামেন্টকে কাট এবং লাইগেশন। এখন দেখো আমরা লিগামেন্ট গুলো সরিয়ে ফেলেছি, ভ্যাজানা থেকে ইউট্রাসকে আলাদা করে ফেলেছি। তাহলে কি হবে? ভ্যাজানার আপার ওপেনিংটা থাকবে ওপেন, তাহলে সেটাকে আমাদের বন্ধ করতে হবে। ডি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাজানার আপার ওপেনিংটা বন্ধ করা হয়েছে। অনেক সময় তোমরা শুনবে যে ভল্ট অফ দ্য ভ্যাজানা, এই যে ভ্যাজানার আপার ওপেনিংটা যে বন্ধ করা হয়েছে এটাকেই বলা হয় ভল্ট অফ দ্য ভ্যাজানা। তাহলে হিস্টেক্টমি কত রকমের হতে পারে? এটা পার্শিয়াল হতে পারে বা সাবটোটাল হতে পারে। যেখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, প্রথম ছবিতে সার্ভিস কিন্তু রয়ে গেছে, শুধুমাত্র আমরা ইউট্রাসের বডিকে ফেলে দিয়েছি। তাহলে কেন আমরা এরকম অপারেশন করব? এটা করা হয় শুধুমাত্র ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে, যেমন ডিউরিং সিজারিয়ান সেকশন অথবা ডিউরিং পিপিএইচ তোমাকে ইমার্জেন্সি ইউট্রাস রিমুভ করে পেশেন্ট সেভ করার চেষ্টা করা হয়। ওই সময় সার্ভিসটা রিমুভ করার কোনো প্রয়োজন নাই বা করতে গেলে তোমার টাইম কনজিউমিং হতে পারে। এই কারণে তুমি শুধুমাত্র যদি পার্শিয়াল বা সাবটোটাল হিস্টেক্টমি করে আসো, that will be enough to save the life of the patient. দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ইউট্রাস প্লাস সার্ভিক্স সবটাই ফেলা হয়েছে। এটাই অ্যাকচুয়ালি সার্জারি ফর টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সার্জারি। যদি আমরা ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব ফেলি তাহলে আমরা সেটাকে বলবো টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালফিংগোরোফ্রেক্টমি। এখানে দেখো রেডিকাল হিস্টেক্টমিতে কি করা হয়, সব তো ফেলা হবেই, তার সাথে ভ্যাজানার অংশও ফেলতে হবে, বিকজ দ্য ডিজিজ অফ সার্ভিক্স রেডিলি এক্সটেন্ডস টু দ্য ভ্যাজানা। ম্যাম রেডিকাল বা এখন শোনা যাচ্ছে? কি ম্যাম? আমরা কি শুরু করব? কয়েকজন তো বাকি আছে ওরা ঢুকতে। সরি, আজকে খুবই ইন্টারাপশন ক্লাসের মধ্যে তোমাদের। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো বলো, প্রশ্নটা বলো।
ম্যাম পার্শিয়াল আর হচ্ছে রেডিক্যাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে ওভারি এন্ড ম্যাম ফ্যালোপিয়ান টিউবটা কি করতে হয়, মানে ওটার সাপোর্টটা কি থাকে আর লাইগেট করে দেওয়া আসা লাগে কিনা? রেডিক্যাল হিস্টেরেক্টমিতে তো সবই ফেলে দিবা, কিছুই থাকবে না। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বায়োলেটারাল সালপিঙ্গোফেরেক্টমি, ইনফ্রাকোলিকোমেক্টেক্টমি করা হয়, আপার হাফ অফ দ্য ভ্যাজিনা ফেলা হয়। যদি সাবটোটাল জিজ্ঞেস করে থাকো, সাবটোটাল হিস্টেরেক্টমিতে শুধুমাত্র ইউট্রাস রিমুভ করা হয়, শুধুমাত্র ইউট্রাস বডি রিমুভ করা হয়, তাও সার্ভিক্সটা রিমুভ করা হয় না। এখানে সার্ভিক্সের সাপোর্ট তো রয়েই গেছে, ম্যাকিন্টশ লিগামেন্ট এবং নিউট্রোস্যাকাল লিগামেন্ট, যেটা সার্ভিক্সের সাপোর্ট, ওটা তো থেকেই যায়, সুতরাং সার্ভিক্স তার পজিশনে থাকবে। আর অন্য যে স্ট্রাকচার যেটা ওভারি, ওভারি কিন্তু ইউট্রাসের সাথে লাগানো না, ওভারি কিন্তু ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট দিয়ে ল্যাটারাল পেলভিক ওয়াল দিয়ে হ্যাং করা আছে, ঠিক আছে? তাহলে তুমি যদি ওভারির কোনো প্রবলেম নাই, ওভারির ভাস্কুলারিটি আসবে ল্যাটারাল পেলভিক ওয়াল থেকে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টের মাধ্যমে। সুতরাং সে যে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফ্লট করবে তাতে তার কোনো প্রবলেম নাই, তার ভাস্কুলারিটি ঠিকই থাকার কথা, ঠিক আছে? তবে কিছুটা হ্যাম্পার হয়। ম্যাম আর হচ্ছে ফ্যালোপিয়ান টিউবটা কি লাইগেট করে দিয়ে আসতে হবে? আচ্ছা, ফ্যালোপিয়ান টিউব আমরা লাইগেট করে দিয়ে আসবো, কিন্তু তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো, এই জন্য যে বর্তমানে বলা হচ্ছে যদি আপনি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করেন, ইউ শুড রিমুভ দ্য ফ্যালোপিয়ান টিউব। আগে আমরা অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে শুধু অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করে ইউট্রাসটা ফেলে দিয়ে চলে আসতাম, ফ্যালোপিয়ান টিউবটা লাইগেট করে দিয়ে আসতাম, কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবের আসলে কোনোই কাজ নাই, বরং একটা অকাজ আছে। অকাজটা কি? ধারণা করা হচ্ছে যত ওভারিয়াল ম্যালিগনেন্সি জন্ম হয়, এখন রিসার্চ বলছে যে এইটা ফ্যালোপিয়ান টিউব থেকে তার উৎপত্তি। এজন্য বলছে যদি আপনি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করেন তাহলে আপনি অবশ্যই টিউব দুটো ফেলে দিবেন সাথে, কিন্তু ওভারি ফেলবো না। কেন? কারণ ওভারি ইজ এ হরমোন প্রডিউসিং অর্গান, যেটা আমাদের অনেকগুলো কাজে লাগে। সুতরাং ওভারি তুমি ইচ্ছা করলেই ফেলে আসবা না, বরং ওভারির ব্যাপারে আবার ওপিনিয়নটা আলাদা। ওভারির ব্যাপারে বলছে আপনি 45-ও ফেলেন না, 50-তেও ফেলেন না। আপনি যদি মনে করেন যে ওভারিটা ফাংশনিং এখন পর্যন্ত আছে, then you should preserve the ovary. These are the modern concept. কিন্তু আমরা যেহেতু পরীক্ষার জন্য আমাদের ট্রেডিশনালটা জানলেই চলবে যে হ্যাঁ টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি মানে শুধু ইউট্রাস এবং সার্ভিক্স ফেলে দিব, সাবটোটাল হিস্টেক্টমি মানে শুধু ইউট্রাসের বডি ফেলবো, সার্ভিক্স ফেলবো না। আর এক্সটেন্ডেড হিস্টেক্টমি অথবা যদি রেডিক্যাল হিস্টেক্টমি হয় তাহলে তো সব স্ট্রাকচারই ফেলা হবে। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বায়োলেটারাল সালপিঙ্গোফেরেক্টমি, ইনফ্রাকোলিকোমেক্টেক্টমি, আপার হাফ অফ দ্য ভ্যাজিনা রিমুভ করা হবে। এখানে অনেক সময় ইউরেটারের কিছু অংশ পেলভিক এক্সেন্ট্রেশন যখন করা হয় বা এক্সটেন্ডেড হিস্টেক্টমি করা হয় তখন ইউরেটার কাট করা হয়, ব্লাডার কাটা হয়, ব্লাডার কেটে ছোট করা হয়, গাট রেকটাম কেটে রেকটামকে ডাইভার্সন করা হয়, ঠিক আছে? যেগুলো এক্সটেন্ডেড ম্যালিগনেন্সি বা এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হয়ে গেছে ম্যালিগনেন্সি, সেই সমস্ত ক্ষেত্রে এ ধরনের অপারেশন করা হয়। জি ম্যাম, বুঝতে পেরেছি। ফ্যালোপিয়ান টিউব সম্পর্কে তোমার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এখন খুবই আলোচনার একটা বিষয় যে ইউট্রাস আমি ফেললে ফ্যালোপিয়ান টিউব কেন রেখে আসবো, তার ফাংশনটা কি? তার কোনো আসলে ফাংশন নাই। আচ্ছা, এখন আমরা আসি যে কোনো মেজর সার্জারি কিছু কমপ্লিকেশন আছে, তাহলে কমপ্লিকেশনটা কিভাবে ব্রড ক্যাটেগরাইজ করে? হেমোরেজ, ইনফেকশন, সেপসিস। তোমরা সবসময় যে কোনো জিনিস ব্রড হেডিং এ মনে রাখার চেষ্টা করবা, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ। এই অপারেশনের কমপ্লিকেশন কি তোমাকে জিজ্ঞেস করলো, তুমি জাস্ট মাথা রাখবা হেমোরেজ, ইনফেকশন, সেপসিস, ঠিক আছে? যে কোনো সার্জারি, তাহলে যে কোনো সার্জারি গুলো কি হতে পারে? অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, যেটাকে আমরা বলি এক্সেসিভ হেমোরেজ। তারপরে যে কোনো অপারেশনের পরে পরবর্তী ইফেক্ট হিসেবে কি হতে পারে? ইনফেকশন হতে পারে, তাই না? আর ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, এখন যে অপারেশন তুমি করছো তার সারাউন্ডিং এ কি কি আছে সেগুলো স্ট্রাকচার ইনজুরি হতে পারে। এটা যে কোনো সার্জারি কমপ্লিকেশন। সুতরাং তুমি ব্রড হেডিং এ যদি মনে রাখো তোমার সবকিছু মুখস্থ করতে হবে না। এখন আসছো স্পেসিফিক্যালি হিস্টেক্টমির কমপ্লিকেশন হিসেবে কি কি জিনিস গুরুত্বপূর্ণ আসে। ব্লাড ক্লট। ব্লাড ক্লট বলতে অ্যাকচুয়ালি মিন করা হয়েছে যখন উজিং গুলো থাকে, ছোট ছোট ব্লিডিং পয়েন্ট থাকে, ওগুলো লাইগেট করা হয় না, তখন ওগুলো জমে জমে হেমাটোমা হয়ে ব্লাড ক্লট তৈরি করে। হ্যাঁ, ইনফেকশন হতে পারে। তুমি জানো যে ব্লাড ইজ এ ভেরি গুড কালচার মিডিয়া। যদি তোমার হেমাটোমা হয় তাহলে সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সও অনেক বেড়ে যায়। এছাড়া ওটি স্টেরিলিটি, ইনস্ট্রুমেন্ট স্টেরিলিটি যদি মেনটেন না করো তাহলে তো ডেফিনেটলি ইনফেকশন হতে পারে, বিকজ দিস ইজ এ মেজর অ্যাবডোমিনাল সার্জারি। এক্সেসিভ ব্লিডিং হতে পারে।
অ্যাডভার্স রিঅ্যাকশন টু অ্যানেস্থেসিয়া, তুমি যে কোনো একটা অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করবা। আচ্ছা, পরীক্ষায় আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে তুমি অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে কি ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া হয়? অলমোস্ট অল কেস অফ অ্যাবডোমিনাল হিস্টেক্টমি ইজ ডান আন্ডার স্পাইনাল অ্যানেস্থেসিয়া। তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কোন অ্যানেস্থেসিয়া দিয়ে করতে রেখেছো, কি অ্যানেস্থেসিয়া তোমার হাসপাতালে দিয়েছিল, তাহলে তুমি বলবা যে এটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে সাধারণত করা হয়, তবে কোনো রেয়ার কেসে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া লাগতে পারে। ইট ডিপেন্ডস আপন দ্য পেশেন্ট। আর এখানে তোমার ড্যামেজ টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, আমরা জানি যে ইউট্রাসের সামনেই রয়েছে ব্লাডার এবং ইউট্রাইন আর্টারি এবং ইউরেটার দুজনে খুব কাছাকাছি ইউট্রাসের ল্যাটারাল অ্যাঙ্গেল দিয়ে পাস করে। তাহলে যে কোনো হিস্টেক্টমি সার্জারিতে যদি ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার চিন্তা করো, তাহলে তোমাকে প্রথমে বলতে হবে ইউরেটারিক ইনজুরি হতে পারে, ইউরেটার কাট হয়ে যেতে পারে, ইউরেটার লাইগেট হয়ে যেতে পারে। Earlier onset of menopause even if the ovaries are not removed. সাউন্ড করছে না। আচ্ছা, তাহলে আমরা তখন বললাম যে আমরা ফ্যালোপিয়ান টিউব ফেলে আসবো, কিন্তু ওভারি কিন্তু ফেলবো না। as long as ovary is functioning will not remove the ovary। তারপরেও আমরা বলেছি যে ওভারির ভাস্কুলারিটি ইনফান্ডিবুলার পেলভিক লিগামেন্ট থেকে আসে, কিন্তু কিছুটা ভাস্কুলারিটি আবার ইউট্রাইন আর্টারি থেকে আসে, যেটা একটা অ্যানাস্টোমোসিস আছে তুমি জানো, যেটা হলো ওভারিন আর্টারি এবং ইউট্রাইন আর্টারি অ্যানাস্টোমোসিস আসছে ফ্যালোপিয়ান টিউবের কাছে। যখন তুমি এই স্ট্রাকচার গুলো রিমুভ করবা, তখন কিন্তু সামান্য হলেও ওভারির ভাস্কুলারিটি হ্যাম্পার হয়, যে কারণে এই সমস্ত পেশেন্টের আর্লি মেনোপজ ডেভেলপ করতে পারে, ওভারি নন ফাংশনিং হয়ে যেতে পারে তাড়াতাড়ি। এটা আমরা জানলাম মেজর গাইনোকোলজিক্যাল সার্জারি, যেটা এই একটা মাত্র অপারেশনই তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অন্য যে নামগুলো বলেছি সেগুলো অত বেশি তোমার জন্য গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখন মাইনর অপারেশন, এটা ফ্রিকোয়েন্টলি আস্কড ইন দ্য এক্সাম, হোয়াট ইজ দ্য মাইনর অপারেশন ডান ইন গাইনোকোলজি? দ্য আনসার শুড বি ডায়ালাটেশন এন্ড কিউরেটিস। ওকে, তাহলে ডায়ালাটেশন এন্ড কিউরেটিস কথাটার মানে কি? Dilatation refers to the dilatation of the cervix and surgical removal of part of the lining of the uterus, that is endometrium or content of the uterus. এটা হলো dilatation and curettage। তুমি ফ্রিকোয়েন্টলি বিভিন্ন জায়গায় দেখবা যে এখানে ডিএনসি করা হয়, এখানে ডিএনসি করা হয়, এরকম রাস্তাঘাটেও দেখবা। রাস্তাঘাটে কেন দেখবা সেটা অবশ্য অন্য একটা আলোচনার বিষয়, আজকে আর আলোচনা করবো না তো ডিটেইলস। আচ্ছা, তাহলে ইন্ডিকেশন অফ ডিএনসি, ইন্ডিকেশন অফ ডিএনসিটা কি এটা আমাদের জানতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ডায়াগনস্টিক পারপাজে করা হয়, আবার থেরাপিউটিক পারপাজে করা হয়। তাহলে ডায়াগনস্টিক অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং হচ্ছে কারণ আমরা খুঁজে পাচ্ছি না, আল্ট্রাসাউন্ড নরমাল, হরমোন নরমাল, তাহলে কেন এরকম অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে? দেন ইউ ক্যান গো ফর এ ডায়াগনস্টিক ডিএনসি। এন্ডোমেট্রিয়াল পলিপ, ছোট এন্ডোমেট্রিয়াল পলিপ কিন্তু ইনভেস্টিগেশনে ধরা পড়ে না। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, কোরিও কার্সিনোমা, তাহলে এই সমস্ত ডিজিজ ডায়াগনোসিস করার জন্য ইউ ক্যান গো ফর এ ডায়াগনস্টিক ডিএনসি। থেরাপিউটিক কি কারণে ডিএনসি করা হয়? মোস্টলি থেরাপিউটিক অ্যাবর্শনের ক্ষেত্রে ডিএনসি করা হয়। তুমি জানো যে মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড এবং ইনকমপ্লিট তোমার পরীক্ষার লং কেস থাকবে, শর্ট কেস তো গাইনিতে থাকে না, লং কেসে মাস্ট অ্যাবর্শনের পেশেন্ট থাকবেই। তার ট্রিটমেন্ট কি হবে, কিভাবে তারপরে পেশেন্টকে রেডি করবা, কিভাবে ওটিতে নিবা, কিভাবে ডিএনসিটা করা হয়, এটা খুব রুটিন পরীক্ষার কোশ্চেন। তাহলে অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শনে ডিএনসি করা হয়। Hereditiform mole আমরা এখানে লিখেছি, but the actual procedure that is done for hereditiform mole is suction evacuation। তোমাকে যদি স্পেসিফিক্যালি কোশ্চেন জিজ্ঞেস করে হেরিডিটিফর্ম মোলের অপারেশনের নাম কি, তখন তুমি বলবা সাকশন ইভাকুয়েশন। তবে এখানে ডিএনসি করা হয় যে লাস্ট স্টেজে গিয়ে কিছুটা কিউরেটেজ করা হয়, এটা হিস্টোপ্যাথোলজি পাঠানোর জন্য। অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং টু কন্ট্রোল ব্লিডিং, তাহলে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং এর ট্রিটমেন্ট হলো হরমোন। তারপরে যদি হরমোন ট্রিটমেন্ট ফেল করে then you can go for a therapeutic DNC. Removal of polyp, removal of displaced IUCD, IUCD যদি ডিসপ্লেস হয়ে যায় তুমি তাকে রিমুভ করতে যাও, অথবা থ্রেড নাই, তাহলে তুমি কেমন করে IUCD বের করবা? তখন ডিএনসি করে IUCD বের করা হয়। তাহলে কিভাবে আমরা ডিএনসিটা করব বা ডাইলেটেশন এন্ড কিউরেটেজটা করব, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন both for MBBS and for post graduation। তাহলে
ডিএনসি প্রসিডিউর তোমাকে জানতেই হবে পরীক্ষার জন্য খুব ভালো করে। তাহলে কিভাবে আমরা পেশেন্টটাকে রেডি করব? প্রি অপারেটিভ প্রিপারেশন আজকে অবশ্য আমি পড়াচ্ছি না, যদি তোমরা যদি চাও প্রি অপারেটিভ প্রিপারেশনের উপর একটা ক্লাস আমি নিতে পারি ইফ ইউ ওয়ান্ট। তাহলে প্রসিডিউরটা কি হবে? পেশেন্টের ইনফর্ম রিটেন কনসেন্ট এগুলো তো নিলা, প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে ওগুলো চলে যাবে। তাহলে প্রসিডিউরটা অ্যাকচুয়াল প্রসিডিউর কিভাবে করা হবে? তাহলে অবশ্যই পেশেন্টকে ব্লাডার এমটি করতে হবে। এটা একটা পরীক্ষা গুরুত্বপূর্ণ কোশ্চেন, পেশেন্ট কি ব্লাডার এমটি করে নিবা কি নিবা না? তাহলে প্রথমে এমটিং অফ দ্য ব্লাডার, পেশেন্ট হয় টয়লেট করে আসবে, ইউরিনেট করে আসবে, আর যদি সে না করে আসে তাহলে তুমি মেটালিক ক্যাথেটার দিয়ে ইউরিনটা বের করে দিবা, ঠিক আছে? দ্বিতীয় হলো অ্যানেস্থেসিয়া, পেশেন্ট যদি নিজে ব্লাডার ইভাকুয়েট করে ফাইন, তাহলে তুমি এরপরে অ্যানেস্থেসিয়া বা অ্যানালজেসিয়া, এমন একটা সেটিং যেখানে তোমার আসলে অ্যানেস্থেটিস্ট নাই, পেশেন্টের অনেক ব্লিডিং হচ্ছে, অস ওপেন, প্রোডাক্ট হ্যাঙ্গিং, ইউ ক্যানট ওয়েট ফর অ্যানেস্থেসিওলজিস্ট, ইউ হ্যাভ টু গো ফর ডিএনসি উইদাউট অ্যানেস্থেসিয়া, অনলি উইথ অ্যানালজেসিয়া। তাহলে পজিশনটা কি হবে? এটাও পরীক্ষা এই ক্ষেত্রে অ্যানাস্থেসিয়া কোনটা দিতে হবে? স্পাইনাল? আচ্ছা, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছো। এটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়, বাট মোস্টলি the dilatation and curettage is a short time procedure. It can be done with dissociative anesthesia. Dissociative anesthesia কেমন করে দেয়? প্রোপোফল দিয়ে অথবা কেটামিন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ডিসোসিয়েটিভ জেনারেল অ্যানেস্থেসিয়ার একটা কম্পোনেন্ট আছে, তুমি জানো যে এটা হলো ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, ঠিক আছে? টিউব দিতে হবে না, গলার ভিতরে টিউব দিয়ে যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হয় ওটা দিতে হবে না, বাট পেশেন্ট ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়াতে থাকবে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ জেনারেল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে? আর অ্যানালজেসিয়া দিলে তুমি প্যাথিডিন দিয়ে করতে পারো, ভলটাইন সাপোজিটরি দিয়ে করতে পারো। অ্যানালজেসিয়া দিয়ে এটা হচ্ছে আসলে গ্রামে আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেখানে তোমার অ্যানেস্থেসিওলজিস্ট নাই কিন্তু তোমার পেশেন্টের এমন অবস্থা, ইউ ক্যানট রেফার দ্য পেশেন্ট, ইউ হ্যাভ টু গো ফর ডিএনসি। আচ্ছা, লিথোটমি পজিশনে ডিএনসি করা হয়। পজিশন করার পরে প্রথম কাজ হচ্ছে আমরা প্রভিসেভ সলিউশন দিয়ে ক্লিনিং করি, দেন আমরা স্ট্রেল শীট দিয়ে ড্র্যাপিং করি। ড্র্যাপিং করার পরে তোমার বাইম্যানুয়াল এক্সামিনেশন করতে হবে। বাইম্যানুয়াল এক্সামিনেশন কেন করব এতক্ষণ পরে, তারপরে কেন এক্সামিনেশন? এক্সামিনেশন এই জন্য হচ্ছে যখন পেশেন্টের অ্যানেস্থেসিয়া দেওয়া হয় পেশেন্ট তখন রিল্যাক্স হয়ে যায়, যে জিনিসটা তুমি আগে বুঝতে পারোনি এখন তুমি বাইম্যানুয়াল এক্সামিনেশন করলে সেটা ক্লিন কাট বুঝতে পারবা। যে তোমাকে আমি পিভি করতে বললাম, তুমি আন্দাজে বলে দিলে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা এরকম এরকম এরকম, কিন্তু আসলে কিন্তু তুমি বুঝতে পারোনি, পেশেন্ট স্ট্রেন করছে বা পেশেন্টের মাসেল অনেক টট করে রাখছে, বোঝা যাচ্ছে না। কিন্তু যখন পেশেন্ট অ্যানেস্থেসিয়া দেওয়া হয় পেশেন্ট তখন রিল্যাক্স হয়ে যায়। তাহলে যদি আমার কোনো ডায়াগনোসিস বা এক্সামিনেশন মিস হয়ে থাকে, তাহলে এখন যদি আমি বাইম্যানুয়াল এক্সামিনেশন করি তাহলে আমি ক্লিন কাট ধারণা পাবো ইউটেরাসের সাইজ কেমন, অ্যাডিনেক্স সাথে আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আমার আছে কিনা। এরপরে আমি ইন্ট্রোডাকশন অফ দ্য সিমস স্পেকুলাম, সিমস ভ্যাজাইনাল স্পেকুলামের মাধ্যমে যেটা করা হয় পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালকে রিট্রাক্ট করা হয়। এটা কেন এত জোর দিয়ে বলছি কেন, কারণ এটা একটা পরীক্ষার কোশ্চেন যে সিমস স্পেকুলাম তুমি দিবা কোন ওয়ালে দিবা, অ্যান্টেরিয়র দিবা না ল্যাটারাল ওয়ালে দিবা, কোথায় দিবা? তাহলে ইন্ট্রোডাকশন অফ সিমস স্পেকুলাম, এটা কোশ্চেন জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে যে তুমি আসলে প্রসিডিউরটা দেখেছো কিনা, কারণ এটা এমন একটা কমন প্রসিডিউর যে প্রতিদিনই ডিএনসি হয় অথচ তুমি একটাও দেখো নাই তোমার স্টুডেন্ট লাইফে, সেটা অ্যাকসেপ্টেবল না, এই জন্য জিজ্ঞেস করা হয়। তাহলে ইন্ট্রোডাকশন অফ সিমস স্পেকুলাম, সিমস স্পেকুলাম হলো পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালকে রিট্রাক্ট করবে। এখন আমি কি করব? এখন আমি অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স ধরবো উইথ বলসেলাম। বলসেলাম দিয়ে অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স ধরলাম, তারপর অ্যাসেসমেন্ট অফ দ্য লেন্থ অফ দ্য ইউটেরাইন ক্যানাল। আমি তো বাইম্যানুয়াল করে মোটামুটি আন্দাজ করে নিয়েছি যে আমার ইউটেরাসের সাইজ কেমন, তারপরেও আমাকে ইউটেরাসের লেন্থটা একটা অ্যাজাম্পশন করে নিতে হবে যে ইউটেরাসের লেন্থটা কেমন হতে পারে। এটা আমি কি কি দিয়ে করতে পারি? ইউটেরাইন সাউন্ড একটা ইনস্ট্রুমেন্ট আছে ওটা দিয়ে করতে পারি, আমি যে প্রথম ডাইলেটর দিব সেটা দিয়ে করতে পারি, অথবা এমআর ক্যানুলা যেটা আছে ওটা দিয়ে আমরা ইউটেরাইন সাইজটা অ্যাসেস করতে পারি। সাইজ অ্যাসেস করলাম, তারপরে কাজ হলো গ্রাজুয়াল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। এখন যে সার্ভিক্স অলরেডি ডাইলেটেড তার কিন্তু ডাইলেটেশনের প্রয়োজন নাই, কিন্তু মোস্টলি যে সমস্ত ক্ষেত্রে মিসড অ্যাবর্শন থাকে অথবা ডায়াগনস্টিক ডিএনসি করা হয় সে সমস্ত ক্ষেত্রে কিন্তু সার্ভিক্স ডাইলেটেড থাকবে না। তাহলে সার্ভিক্সকে ডাইলেট করতে হলে গ্রাজুয়াল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স করতে হবে।
কিন্তু যদি সার্ভিস অলরেডি ডাইলেটেড থাকে তাহলে তুমি সরাসরি পরবর্তী ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করতে পারো। ডাইলেটেশনের পরে আমরা কি করলাম? ইন্ট্রোডাকশন অফ দ্য কিউরেট। আমরা বলেছি ডাইলেটেশন এন্ড কিউরেট টেস্ট। তাহলে এখন আমরা ডাইলেট করলাম এবং তার পরবর্তী স্টেজে আমরা কি করব? ইন্ট্রোডাকশন অফ দ্য কিউরেট করে সেই কিউরেট দিয়ে আমাদের কাজ কি? সেই কিউরেট দিয়ে আমাদের কাজ হচ্ছে রিমুভাল অফ দ্য এন্ডোমেট্রিয়াম অথবা রিটেন প্রোডাক্ট। যদি এটা ডায়াগনস্টিক হয়ে থাকে তাহলে আমরা এন্ডোমেট্রিয়ামকে রিমুভ করে হিস্টোপ্যাথোলজি করি। আমাদের কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে কিউরেট করে নিয়ে আসা। যদি আমরা কোনো ইনকমপ্লিট অ্যাবর্শন বা মিসড অ্যাবর্শনের জন্য ডিএনসি করে থাকি তাহলে তার কাজ হচ্ছে রিটেন প্রোডাক্টকে রিমুভ করা। অবশ্য রিটেন প্রোডাক্ট রিমুভ করার জন্য কিউরেট ছাড়াও আরো ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে বলে ওভাম ফোর্সেপ। এখন দেখো আমরা বললাম যে কি ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়। এই ইনস্ট্রুমেন্টের নাম হলো সিমস ভ্যাজাইনাল স্পেকুলাম। এর মাধ্যমে ইউটেরাসের যে কোনো ওয়ালকে রিট্রাক্ট করা যায়, তবে ডিএনসির ক্ষেত্রে এটাকে পোস্টেরিয়র ওয়ালকে রিট্রাক্ট করা হয়। এটা দেখো এর নাম হলো কিউরেট। কিউরেটটা আমরা কিভাবে ইন্ট্রোডিউস করব? উইথ কনকেভিটি আপওয়ার্ডস। কনকেভিটি আপওয়ার্ডস এর এন্ডটা খুব শার্প থাকে। এই শার্প কিউরেট দিয়ে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম ওয়ালকে কিউরেট করে নিয়ে আসতে হয়। এটা আরেকটা ইনস্ট্রুমেন্ট ভলসেলাম। এই তিনটা ইনস্ট্রুমেন্ট ডিএনসির জন্য স্পেশাল ইনস্ট্রুমেন্ট, এই জন্য এই তিনটা আমি দেখালাম। এটার নাম হলো ভলসেলাম। ভলসেলাম দেখতে অনেকটা টিস্যু হোল্ডিং ফোর্সেপের মতো, কিন্তু তার সামনের অংশটা একটু কার্ভ এবং দাঁতটা তুমি দেখতে পাচ্ছ যে কাটা অংশটা একটু সামান্য ডিফারেন্স আছে উইথ টিস্যু হোল্ডিং ফোর্সেপ। এখন দেখো আমরা বলেছি যে গ্রাজুয়াল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস। কেমন করে ডাইলেট করব? সার্ভিস কিন্তু ইউজুয়ালি ক্লোজড, বিশেষ করে যদি সে নর্মাল ডেলিভারি না হয়ে থাকে, তার অতীতে সিজার হয়েছে, তাহলে তো সার্ভিস কিন্তু একেবারেই ন্যারো থাকবে। তাহলে ন্যারো সার্ভিস হঠাৎ করে একটা মোটা ডাইলেটর তুমি দিতে পারবা না, তাহলে তোমাকে গ্রাজুয়াল ডাইলেটেশন করতে হবে। গ্রাজুয়াল ডাইলেটেশন তুমি দেখতে পাচ্ছ যে সবচেয়ে লেফটে যেটা আছে এটা অনেক চিকন এবং সবচেয়ে রাইটে যেটা আছে সেটা অনেক মোটা। তাহলে আস্তে আস্তে করে গ্রাজুয়াল ডাইলেটেশনের মাধ্যমে ডাইলেট করা হয়। কতদূর পর্যন্ত আমরা ডাইলেট করব? আমার পরবর্তী ইনস্ট্রুমেন্ট দিতে হলে যতটুকু ডাইলেট করা প্রয়োজন ততটুকু আমরা ডাইলেট করব। আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা জানলাম যে ডিএনসি একটা প্রসিডিউর যেটাকে মাইনর গাইনোকোলজিক্যাল সার্জারির মধ্যে ফেলছি এবং এটা আমাদের জানতেই হবে, এবং মেজর গাইনোকোলজিক্যাল সার্জারির মধ্যে হিস্টেরেক্টমিটা আমাদের জানতে হবে, বিশেষ করে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। আচ্ছা, এখন ওটার কমপ্লিকেশন আমরা দেখে আসছি, আর কমপ্লিকেশন অফ ডিএনসি আমরা একটু জানবো। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার ডে টু ডে লাইফে তুমি প্রতিদিন পাবা যে পেশেন্ট আফটার ডিএনসি কমপ্লিকেশন নিয়ে তোমার কাছে এসেছে। কি প্রবলেম? ইমিডিয়েট কমপ্লিকেশন কি হতে পারে? ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে ইনজুরি টু দ্য সার্ভিক্স। আমরা যে ভলসেলাম দেখলাম যে ভলসেলামের দাঁত আছে কেমন এবড়ো থেবড়ো, তাহলে এটা দিয়ে যখন নরম সার্ভিক্সটা ধরা হবে, সার্ভিক্স ইটসেলফ অ্যাভার্সন হয়ে চলে আসতে পারে, সার্ভিক্স টোটালি কেটে চলে আসতে পারে, তাহলে ইনজুরি টু দ্য সার্ভিক্স। তারপরে আর কি হতে পারে? আমি ইনস্ট্রুমেন্ট ঢুকাচ্ছি, আমি ইউট্রাসের কোনো মেজারও নিলাম না, বায়োম্যানুয়াল করলাম না। কেন এই স্টেপগুলো গুরুত্বপূর্ণ? আমি বায়োম্যানুয়াল এক্সামিনেশনও করলাম না, ইউট্রাসের সাইজ কেমন সেটাও আমি আন্দাজ করলাম না, না করে আমি একটা পরবর্তী ইনস্ট্রুমেন্ট ইউট্রাসের ভিতরে দিলাম, তাহলে কি হবে? ইউট্রাস ছিদ্র করে সে বাইরের দিকে চলে আসবে। এটাকে বলা হয় পারফোরেশন অফ দ্য ইউট্রাস। আর এই প্রসিডিউরের জন্য তোমার এক্সেসিভ ব্লিডিং হতে পারে। এই তিনটা হলো আমাদের ইমিডিয়েট কমপ্লিকেশন। ডিলেড কমপ্লিকেশন কি হতে পারে? ডিলেড কমপ্লিকেশন একটা পয়েন্ট আমি লিখতে ভুলে গেছি, সেপসিস তো অবশ্যই লিখতে হবে। তাহলে একটা হতে পারে সেপসিস। আমরা জানি যে ডিএনসি পরে ইনফেকশন ডেভেলপ করেছে পেশেন্টের হাই ফিভার, ঠিক আছে? তাহলে তার মানে কি? এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি ইজ ইনফেক্টেড উইথ, এটাকে বলা হয় এন্ডোমেট্রাইটিস ডেভেলপ করে। তারপরে আর কি হতে পারে ডিলেড কমপ্লিকেশনের মধ্যে? সার্ভাইকাল ইনকমপ্লিটেন্স। আমরা সার্ভাইকাল সার্কুলেজ অপারেশনের কথা পড়ে আসলাম যে সার্ভিক্স যদি ইনকম্পিটেন্ট হয় তাহলে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়ে যায়। এই অ্যাবর্শনটা প্রিভেন্ট করার জন্য আমাদের সার্ভাইকাল সার্কুলেজ অপারেশন করা হয়। কিন্তু এটা কেন হয়েছে? সার্ভাইকাল ইনকম্পিটেন্স এটা জন্মগতভাবেও হতে পারে, বাট সাধারণত প্রসিডিউরের কারণে যদি হয় তাহলে সেটা কি হয়? রিপিটেড ডিএনসি করেছে, খুব আনট্রেন্ড পারসন দিয়ে রিপিটেড ডিএনসি করেছে। বারবার সার্ভিক্সকে ডাইলেট করার জন্য সার্ভিক্সের যে রিটেন করার ক্ষমতাটা বা মানে সেই ক্ষমতাটা তা নষ্ট হয়ে গেছে, তাহলে সেখানে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ করে। ইউটেরাইন সাইনিং কি?
ইউটেরাইন সাইনিকি সম্পর্কে তোমরা হয়তো জেনেছো বা জানো না, যেটা আমি বলে দিচ্ছি। ইউটেরাসের লেয়ার গুলোকে, এন্ডোমেট্রিয়ামকে এমন ভাবে কিউরেট করা হয়েছে যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের লেয়ারই নাই। ইউটেরাসের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়ালটা অ্যাপোজিশন হয়ে গেছে, অ্যাডহেশন ইনফেকশন হয়ে ইউটেরাসের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লেয়ার যদি অ্যাপোজিশন হয়ে যায়, তার নাম হলো ইউটেরাইন সাইনিকি, যেটা একটা ডিলেড কমপ্লিকেশন অফ ডাইলেটেশন এন্ড কিউরেটেজ। পেশেন্ট তোমার কাছে আসবে যে ম্যাডাম আমার তো 1 বছর ধরে মেনস্ট্রুয়েশন হচ্ছে না। কেন বাবা, তোমার অতীত ইতিহাস কি? যে 1 বছর আগে আমি একটা ডিএনসি করেছিলাম, কিন্তু ডিএনসি পরে থেকে আমার আর কোনো মেনস্ট্রুয়েশন হচ্ছে না। ইউটেরাইন সাইনিকি ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। সুতরাং যখন তুমি ডিএনসি করবা, ইউ শুড বি ভেরি ভেরি কেয়ারফুল যে পেশেন্টের ইন্টারেস্ট এন্ডোমেট্রিয়াম যেন ইন্ট্যাক্ট থাকে। তোমাকে এন্ডোমেট্রিয়াম কিউরেট করতে হবে, কিন্তু এমন ভিগোরাস কিউরেটিস করা যাবে না যে কোনো এন্ডোমেট্রিয়ামই নাই, আর এমন ইনফেক্টেড অবস্থায় করা যাবে না যে ইনফেকশন হয়ে ইউটেরাসের অ্যাডহেশন হয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল সব অ্যাপোজিশন হয়ে গেছে। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশন অফ ডিএনসি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য, কারণ তুমি জানো যে তোমার গাইনি লং কেসে তোমার অবশ্যই অ্যাবর্শনের পেশেন্ট থাকবে, এবং গাইনি লং কেসে যদি পোস্ট অপারেটিভ পেশেন্ট থাকে, পোস্ট অপারেটিভ পেশেন্ট মানে পোস্ট হিস্টেক্টমি পেশেন্ট। তাহলে এই দুটা গুরুত্বপূর্ণ ইস্যু তোমাকে জানতে হবে। You have gone through the long list of surgical names of gynecological surgery, but you have to remember these two things. One is major gynecological surgery is total abdominal hysterectomy, and minor gynecological surgery is dilatation and curettage. ঠিক আছে, মোটামুটি আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে আসছি। এখন সময় থাকে, আমি জানি না কতটুকু পারমিট করছে আমাদের। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম, যদি হিস্টেরেক্টমি করে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে ওভাম প্রডিউস হয় ওভারি রেখে দেওয়ার কারণে, সেই ওভামটা এক্সক্রিট কিভাবে হবে? শোনো, ওভাম তো ডিগ্রেডেশন হয়ে যায়, এটা তো অনন্তকাল বেঁচে থাকবে না। তোমার সেলগুলো তো অটোলাইসিস হচ্ছে প্রতিনিয়ত, ম্যাক্রোফেজ তোমার ডেড সেলকে খেয়ে ফেলছে, তাই না? তাহলে ওভাম যেটা আসবে সেটা তো তোমার অনন্তকাল বেঁচে থাকবে না, যে হ্যাঁ অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে অনেকগুলো এগ এসে বসে আছে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে? জি ম্যাম। নর্মালি আমাদের বডিতে উইয়ার এন্ড টিয়ার চলছে, যেগুলো ডেড ডিসেবল টিস্যু আছে সেগুলো তো ম্যাক্রোফেজ খেয়ে ফেলছে। তো any other question from anybody regarding this topic? আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো প্রি অপারেটিভ প্রিপারেশন অফ মেজর গাইনোকোলজিক্যাল সার্জারি। যদি তোমাদের ক্লাস হয়ে থাকে ভালো, যদি না হয়ে থাকে তোমরা করতে চাও কখনো, তাহলে একটু জানাও আগে। হ্যাঁ, ম্যাম, ইউটেরিয়ান পারফোরেশন যদি হয়ে যায় তখন ম্যানেজমেন্টটা কি হবে? আচ্ছা, ডাইলেটেশন কিউরেটিসের জন্য। ইয়েস, ভেরি গুড, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ লাইফ টাইমে আমরা বলি যে যে কখনো পারফোরেশন করে নেয় সে গাইনোকোলজিস্ট হতে পারবে না, বুঝছো? তার মানে কি, ট্রেনিং পিরিয়ডে ছোট বাচ্চারা অবশ্যই যদি একটা পারফোরেশন করে, ঠিক আছে, তাহলে সেই যে পারফোরেশন তো করলাম, করে কি এখন আমি কাঁদবো বসে বসে? আমি তাহলে কিভাবে এটা ঠিক করব? তোমাকে তো ঠিক করতে হবে। যদি তুমি কোনো সার্জারি করতে গিয়ে কমপ্লিকেশন করো, ইট ইজ নট এ প্রবলেম। কমপ্লিকেশন সার্জারি ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইউ নো হাউ টু সলভ ইট। তুমি এটা কিভাবে সমাধান করবা এটা তোমাকে জানতে হবে। যদি তোমার ইনস্ট্রুমেন্টটা খুবই ছোট হয়, এমন ছোট যে ইউটেরাইন সাউন্ড দিয়ে পারফোরেশন হয়েছে, একবারে ছোট, খুব মাইনর পারফোরেশন তুমি ধারণা করছো, তোমাকে অ্যাসেস করতে হবে যে আসলে পারফোরেশনটা কতটুকু, পেশেন্টের ব্লিডিং এর পরিমাণ কেমন। ব্লিডিং তেমন নাই, তুমি ধারণা করছো যে এটা ইউটেরাইন সাউন্ড দিয়ে দিয়েছিলাম, অনেক চিকন ইনস্ট্রুমেন্ট, সামান্য একটু, তাহলে তুমি কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখতে পারো। 48 আওয়ার্স তুমি পেশেন্টকে এনপিও করে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে হাসপাতালে রেখে দিতে পারো। কিন্তু যদি তুমি মনে করো যে না, এই পারফোরেশনটা আমি স্পঞ্জ হোল্ডিং ফোর্সে দিয়ে করেছি, অনেক বড় পারফোরেশন, দেন ইউ হ্যাভ টু গো ফর ল্যাপারোটমি এন্ড রিপেয়ার দ্য ইউট্রাস। ঠিক আছে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। যদি পারফোরেশন হয়েই যায়, বাট ইউ হ্যাভ টু ডায়াগনোজ যে আমি পারফোরেশন করেছি। এটা তোমাকে শিওর হতে হবে যে হ্যাঁ আমি পারফোরেশন করেছি কি করিনি। পারফোরেশন করেছি কি করিনি এটা কিভাবে বোঝা যায়? তুমি একটা ইনস্ট্রুমেন্ট দিচ্ছ, ইউট্রাসের গাতে অনেক মোটা মাসেল আছে, ইউট্রাইন মাসেল, তাহলে ওখানে একটা রেজিস্ট্যান্স তুমি ফিল করবা। ঠিক আছে, যখন তুমি দেখছো যে আমি ইনস্ট্রুমেন্ট দিচ্ছি কিন্তু আমার কোনো রেজিস্ট্যান্স নাই,
তখন তুমি বুঝতে পারবা যে তাহলে ইনস্ট্রুমেন্ট ইজ গন। ইনস্ট্রুমেন্ট গন কোথায় গন আমি জানি না, আমি ইউট্রাস কিউরেট করেছি না গাট কিউরেট করলাম না ইউট্রাস কিউরেট শেষ করে আরো অনেক কিছু পারফরেশন করেছি। ইভেন একটা ডিএনসি করতে গিয়ে গাট থেকে গাটের কন্টেন্ট নিয়ে আসছে এরকমও কিন্তু হিস্ট্রি আছে, যে অনেক কন্টেন্ট আসছে কিউরেট করেই যাচ্ছে, সে কিউরেট করেই যাচ্ছে, কিউরেট করতে করতে ইউট্রাস পারফরেশন হয়ে গাট থেকে কন্টেন্ট সে নিয়ে আসতেছে। তারপর যখন দেখলো যে স্টুল আসতেছে, দেন শি ক্যান আইডেন্টিফাই যে এটা তো স্টুল আসতেছে, তার মানে আমি গাটের মধ্যে কাজ করছি। ঠিক আছে, কারণ ইউট্রাসের উপরে তো গাট পড়ে আছে। তাহলে সেটা যদি তুমি সতর্ক না থাকো তাহলে পারফরেশন হওয়া খুবই লাইকলি, বাট পারফরেশন হলে তোমাকে ইমিডিয়েটলি সেটা ডায়াগনোসিস করতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ব্যাপারে ব্যবস্থা নিতে হবে যে আমি কি কনজারভেটিভে রাখবো, আমি কি ল্যাপারোটমি করব, আমি কি সার্জন কল করব যে আমার কি গাট পারফরেশন হচ্ছে, তাহলে কি আমার কি সার্জন লাগবে। এই বিষয়গুলো জেনে বুঝেই তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এনি আদার কোশ্চেন? অল দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে তোমাদের কোশ্চেন গুলো অনেক যুক্তিসঙ্গত এবং এই টপিকের সাথে খুবই রিলেটেড। আর কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম আরেকটা জিনিস ছিল যে ডায়ালেটরটা যে ইন্ট্রোডিউস করবো ম্যাম, ডায়ালেটরটা আবার যখন বের করে নিয়ে আসবো সার্ভিক্সটা অ্যাপোজিশন হয়ে যাবে না আবার, নাকি ডায়ালেট হয়েই থাকবে? এটাও তোমার জানা দরকার। যখন তুমি গ্র্যাজুয়াল ডায়ালেটেশন করছো তুমি ক্রমান্বয়ে ইনস্ট্রুমেন্ট দিচ্ছ, চিকনটা দিলা তারপর একটু দিলা তারপর একটু দিলা, এটা সাধারণত সাথে সাথে অ্যাপোজিশন হয়ে যাবে না, কিছুক্ষণ সময় পর্যন্ত এটা ডায়ালেটেড থাকবে। কিন্তু যদি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি একজনের সাথে গল্প করে তারপর একটা ইনস্ট্রুমেন্ট দিতে যাও তাহলে হবে না, তাহলে দেখা যাবে সেটা আবার আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যে সময়ের মধ্যে কাজ করবা ওই সময়ের মধ্যে এটা ক্লোজ হবে না। জি ম্যাম, বুঝতে পেরেছি। আর কিছু? আচ্ছা, আজকে দুঃখিত আমি, কারণ তোমাদের আসলে অনেকবার ইন্টারাপশন হয়েছে, তোমার স্যারের ক্লাসেও খুব ইন্টারাপশন ছিল। আমি এর জন্য আরো চেয়েছিলাম যে এই ক্লাসটা ইন্টারাপশন না হোক, তারপরেও আমাদেরও কিছু ইন্টারাপশন হলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কি এখন শেষ করবো? আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, 7 মিনিট সময় দেখতে পাচ্ছি আছে, 5-7 মিনিট আছে। আর কোনো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছ না ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এন্ড করবো, আমরা মিটিং শেষ করবো। ম্যাম কোশ্চেন নেই আমার। ঠিক আছে, তাহলে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।